এটা হচ্ছে আজকের যে বিষয়টা, এটা পরীক্ষায় আসার মতো। কান্টের কান্টের বিচারবাদ, এটা কি এবারে পরীক্ষায় এসেছিল? কান্টের বিচারবাদ। বুদ্ধিবাদ আসছে স্যার। ও আচ্ছা, তাহলে অভিজ্ঞতাবাদ এবং বিচারবাদটা এবার গুরুত্বপূর্ণ। কান্টের বিচারবাদ সমালোচনা সহ সমালোচনা সহ আলোচনা করো। কান্টের বিচারবাদ সমালোচনা সহ আলোচনা করো। তো উম আমরা জানি অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ দুটি চরমপন্থী ও নির্বিচার মতবাদ। বিচারবাদ। You roast me from my dogmatic slumber. A concept without percept is empty, and percept without concept is blind. তোমরা সবাই খাতায় লিখছো? খাতায় লিখছো তো? জি স্যার। একটু লেখো। লিখলে অ্যাটেনশনটা গ্রো আপ হয় বেশি।
আচ্ছা, এটার নিচে তো জায়গা নাই, এজন্য আমি এখানে লিখছি। ওকে। তো এখন আমরা কান্টের বিচারবাদটা সম্পর্কে আলোচনা করব। তো আমরা জানি যে কান্ট, ইম্মানুয়েল কান্ট, এই কান্টের কথা আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। কান্টকে ঊনবিংশ শতাব্দীর সব থেকে শ্রেষ্ঠ দার্শনিক বলা হয়। হ্যাঁ, কান্টের দর্শন ঊনবিংশ শতাব্দীর সব থেকে শ্রেষ্ঠ দর্শন, এবং এমন বলা হয়ে থাকে যে ওই সময়কার যদি পাঁচজন দর্শনের ইতিহাসে যদি পাঁচজন দার্শনিকের নাম উল্লেখ করা হয় তাহলে কান্টও এখানে থাকবে। তো কান্ট, দর্শনের ক্ষেত্রে কান্টের অবদান অনেক। তিনি বিভিন্ন ধরনের নীতিবিদ্যার ক্ষেত্রে কান্ট যেমন ঈশ্বরের অস্তিত্বের পক্ষে নৈতিক যুক্তি দিয়েছেন, আবার অবধারণ বা বিভিন্ন জ্ঞান কিভাবে উৎপত্তি হয় এই সম্পর্কেও তিনি মতবাদ দিয়েছেন। তো জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে কান্টের বিচারবাদ দর্শনের ইতিহাসে একটা মানে অনন্য অধ্যায় হিসেবে বিবেচিত। কারণ কান্টের পূর্বে জ্ঞানের উৎপত্তি হিসেবে দুই ধরনের মতবাদ ছিল। একটি মতবাদ হচ্ছে বুদ্ধিবাদী মতবাদ এবং আরেকটি মতবাদ ছিল অভিজ্ঞতাবাদী মতবাদ। বুদ্ধিবাদী মতবাদে বিশ্বাস করা হতো শুধুমাত্র বুদ্ধির মাধ্যমেই আমাদের জ্ঞানের উৎপত্তি ঘটে থাকে। আর অভিজ্ঞতাবাদ মনে করত অভিজ্ঞতা বা ইন্দ্রিয় অনুভবের মাধ্যমেই আমাদের জ্ঞানের উৎপত্তি ঘটে, এখানে বুদ্ধির কোনো ভূমিকা নেই। তো কান্ট প্রথম জীবনে ছিলেন একজন মানে বুদ্ধিবাদী দর্শনের অনুসারী। তিনি জার্মান দার্শনিক ভল্ফ এবং লাইবনিজ দ্বারা খুবই প্রভাবিত ছিলেন। কিন্তু একটা পর্যায়ে এসে তিনি যখন হিউমের সংশয়বাদ, যখন সংশয়বাদটা সম্পর্কে জানলেন, পড়লেন, তখন তার সেই মোহনিদ্রা মানে জ্ঞান সম্পর্কিত তার যে এতদিনের যে ধারণা ছিল সেই ধারণা বা মনোভাবটা চেঞ্জ হয়ে গেল। সেজন্য বলা হয় হিউম রোজ মি ফ্রম দ্য ডগমেটিক স্লাম্বার। হিউম আমাকে মোহ মানে নির্বিচারবাদের, হ্যাঁ, নির্বিচার বা নিদ্রার মোহ থেকে জাগিয়েছেন। মানে এতদিন তিনি যে নির্বিচারবাদী দর্শনে মানে বুদ্ধিবাদ নিয়ে আঁকড়ে ধরেছিলেন, সেই সেখান থেকে তিনি কি করলেন, তার সেই মোহটা কেটে গেল। হ্যাঁ, তার সেই ঘুমটা কেটে গেল, সেই মোহ ভঙ্গ হয়ে গেল। তখন তিনি ভাবলেন যে হিউম কি বলেছিলেন। হিউম বলেছিলেন যে সব জ্ঞানকেই সংশয় করা যায়। হ্যাঁ, জ্ঞানটা আমাদের ছোট ছোট অভিজ্ঞতা থেকে হয়। আর এই অভিজ্ঞতামূলক বা প্রত্যক্ষণের মাধ্যমে জ্ঞান হয় ঠিকই, কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি যে অভিজ্ঞতার মাধ্যমে হিউম বলেছিলেন যেসব জ্ঞান প্রত্যক্ষণের মাধ্যমেই তো অ্যাকচুয়ালি অভিজ্ঞতাটা হয়। তাহলে এই অভিজ্ঞতাটা কিন্তু আহ সব ক্ষেত্রে সমান হয় না, সবার ক্ষেত্রে। এবং অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞানটি পাওয়া যায় হিউম বলেছিলেন, এই জ্ঞানটাকে কি হিউম সুনিশ্চিত বা সুনিশ্চিত বলেছিলেন, নাকি সম্ভাব্য এবং সন্দেহ করা যায়, বা এই জ্ঞান সম্পর্কে তিনি সংশয় প্রকাশ করেছিলেন? স্যার, হিউম তো সংশয় প্রকাশ করেছিলেন। রাইট, এই জন্য হিউমকে সংশয়বাদী দার্শনিক বলা হয়। উনি জ্ঞানকে বলেছিলেন সম্ভাব্য, জ্ঞান নিশ্চিত নয়। কিন্তু আহ কান্ট কান্ট মনে করলেন যে না, জ্ঞান হতে হলে তাই সেই জ্ঞানের মধ্যে নতুনত্ব থাকতে হবে, সার্বিকতা থাকতে হবে, সার্বজনীনতা থাকতে হবে। হ্যাঁ, এবং এটা সুনিশ্চিত হতে হবে, তাহলেই সেটি জ্ঞান হিসেবে পদবাচ্য হবে। তো অভিজ্ঞতাবাদীদের মতে অভিজ্ঞতার মাধ্যমেই শুধু জ্ঞান অর্জিত হয়, আর বুদ্ধিবাদীদের মতে বুদ্ধির মাধ্যমে জ্ঞান অর্জিত হয়। কিন্তু হিউম বললেন যে জ্ঞান আমাদের গঠন করার ক্ষেত্রে বা জ্ঞানের উৎপত্তির পেছনে ও বুদ্ধির যেমন ভূমিকা রয়েছে, ঠিক একইভাবে অভিজ্ঞতারও কিন্তু ভূমিকা রয়েছে। বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটো জিনিসেরই কিন্তু ভূমিকা রয়েছে। এই দুটো জিনিসের আহ, আলাদা আলাদা করে কেউ সার্বিক মানে জ্ঞানটা দিতে পারে না। জ্ঞান যদি তৈরি হয় বা জ্ঞানের উৎপত্তির পেছনে এই দুটি বিষয়, বুদ্ধি এবং অভিজ্ঞতা, দুটিরই অবদান রয়েছে। তো এই জন্য
তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে দ্য কনসেপ্ট উইদাউট পারসেপ্ট, মানে উইদাউট পারসেপ্ট, মানে দ্য কনসেপ্ট উইদাউট পারসেপ্ট, তার মানে সংবেদন ছাড়া ধারণা হয় শূন্য, এবং সংবেদন ব্যতীত এই সংবেদন ধারণা ব্যতীত হয় অন্ধ। এখানে কনসেপ্ট বলতে ধারণা, যেটা বুদ্ধিকে বোঝাচ্ছে, আর পারসেপ্ট বলে সংবেদন। আর এই পারসেপ্টটা কোথায় হয়? পারসেপ্টটা হয় হচ্ছে আমাদের অভিজ্ঞতা থেকে। তো এখানে একটা বিষয় খেয়াল করো যে বলা হচ্ছে, মানে জ্ঞানের ক্ষেত্রে তিনি এইভাবে কনসেপ্ট মানে বুদ্ধিকেও স্বীকার করে নিলেন, আবার পারসেপ্ট মানে সংবেদন ইন্দ্রিয়কেও স্বীকার করে নিলেন। তিনি বললেন যে এই দুই মতবাদ আলাদা করে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ, এই দুই মতবাদ সম্পর্কে বললেন যে দুই মতবাদের মানে দুটোই সম্পূর্ণ জ্ঞান দিতে পারে না। সম্পূর্ণ বা পারফেক্ট নলেজ হওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটো বিষয়ের উপরই নির্ভর করতে হবে। কারণ আহ তিনি বললেন বুদ্ধি জ্ঞানের আকার দিতে পারে, কিন্তু নিশ্চয়তা পাওয়া যায় না। জ্ঞানের আবার জ্ঞানের বিষয় দিতে পারে না, নতুনত্বও দিতে পারে না। তো সংবেদন থেকেই আমাদের নতুনত্ব আসে, নিশ্চয়তা আসে। তো বুদ্ধির যে আকারগুলো আছে, আমাদের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাগুলো ঠিক আছে কিনা সেটা তো আমাদের অভিজ্ঞতা থেকেই আমরা কি করতে পারি, অভিজ্ঞতা থেকেই আমরা লাভ করতে পারি, বা অভিজ্ঞতা থেকে আমরা অর্জন করতে পারি। তো অভিজ্ঞতার মাধ্যমে আমাদের নতুন নতুন আমরা অভিজ্ঞতার মাধ্যমে আমরা নতুন নতুন ধারণার সম্মুখীন হই, ধারণা পেয়ে থাকি, তো জ্ঞানের বিষয় পেয়ে থাকি। তাহলে আমাদের বুদ্ধির জ্ঞানের বিষয় নতুনত্ব এবং নিশ্চয়তা দেওয়ার জন্য বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটিরই প্রয়োজন আছে। আহ বুদ্ধি জ্ঞানের একটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, বুদ্ধি জ্ঞানের কি দিতে পারে? বুদ্ধি জ্ঞানের আকার দিতে পারে, কিন্তু নিশ্চয়তা পাওয়া যায় না। আবার জ্ঞানের বিষয়ও দিতে পারে না বুদ্ধি, আবার নতুনত্বও দিতে পারে না। আবার সংবেদন আমাদেরকে কি দেয়? সংবেদন আমাদের নতুনত্ব দেয়, কিন্তু সংবেদনে নিশ্চয়তা থাকে না। সংবেদন আমাদের জ্ঞানের বিষয় দেয়, কিন্তু সেই সংবেদনটা নিশ্চয়তা থাকে না। কিন্তু বুদ্ধি আমাদের জ্ঞানের আকার দেয়, কিন্তু সেখানে নিশ্চয়তা থাকে। তো অ্যাকচুয়ালি জ্ঞান হতে হলে যেমন নিশ্চয়তাও দরকার, আবার নতুনত্বও দরকার। ধরো আমি দেখছি যে মানুষ মরণশীল, বিভিন্ন মানুষের মরণশীলতা দেখছি। তো এই মরণশীলতা থেকে আমি যখন সিদ্ধান্তে পৌঁছাবো যে সব মানুষ হয় মরণশীল, এক্ষেত্রে আমার কিন্তু বুদ্ধির দরকার আছে। কারণ আমি কিন্তু বুদ্ধির উপর নির্ভর করে আমি সব মানুষের মরণশীলতা দেখিনি, আমি 10-15টা মানুষের মরণশীলতা দেখেছি। দেখার পরে আমার যে চিন্তা ভাবনায় যে ল অফ ইউনিফর্মিটি অফ নেচার, তারপরে হচ্ছে কার্যকরণ নীতি, এইগুলো এগুলো উপর ভিত্তি করে অ্যানালাইসিস করে বুদ্ধির ধারণার, এই সব ধারণার উপর নির্ভর করেই কিন্তু আমি সব মানুষের মরণশীলতা সম্পর্কে সুনিশ্চয় মানে নিশ্চয়তা দাবি করতে পারি যে না, এটা ঠিক আছে। কারণ একটা না একটা পর্যায়ে মানুষের কোষ দুর্বল হতে থাকে, কোষের বয়স বৃদ্ধি পেতে থাকে, এবং সে তার কার্যক্ষমতা হ্রাস পেতে পেতে একটা পর্যায়ে তাকে কি করতে হবে? সে অচল হয়ে পড়বে এবং মৃত্যুবরণ তাকে করতেই হবে। তো এই যে আমার এই বিষয়গুলো আমরা কি করলাম, কিছু মানুষের মরণশীলতা দেখলাম, দেখার পরে সেটাকে আমি আবার আমার ধারণা, আমার বুদ্ধিতে থাকা বিভিন্ন ধরনের ধারণাগুলোর ওপর ভিত্তি করলাম, কার্যকরণ নীতি, ল অফ ইনফরমেটিভ নেচার, কার্যকরণ নীতি, এইগুলোর ধারণা প্রয়োগ করে আমরা সেখান থেকে আমরা নিশ্চিত একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছি যে আসলে সব মানুষ হয় মরণশীল। তবে এখানে আমি যে বিভিন্ন মানুষের মরণশীলতা দেখেছিলাম, এখান থেকে আমরা নতুন নতুন দৃষ্টান্ত পেয়েছিলাম, তবে নিশ্চয়তা পাচ্ছিলাম না। তবে এগুলো আমাদের জ্ঞানের বিষয় ছিল। কিন্তু জ্ঞানকে একটা সঠিক আকারে রূপদান করার ক্ষেত্রে বুদ্ধির ভূমিকা রয়েছে। অ্যাকচুয়ালি বুদ্ধি থেকে আমরা আকার পাই, জ্ঞানের একটা ফর্ম পাই। আর জ্ঞানের বিষয়টা সরবরাহ করে হচ্ছে অভিজ্ঞতা। তো এখানে জ্ঞানের যে বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেছেন, নিশ্চয়তা, সার্বজনীনতা, এগুলো তিনি বলেছিলেন। তো এখন আমরা দেখার চেষ্টা করব যে কান কি বললেন। তো প্রথমে দেখো ইন্দ্রিয় শক্তি, ইন্দ্রিয় শক্তি মানে সেন্সিবিলিটি
এখানে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই পাঁচটা হচ্ছে আমাদের আমাদের পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের ইন্দ্রিয়টা কি হয় আমাদের জ্ঞানের বিষয়ের উপরে ইয়া করে, জ্ঞানের বিষয়ের উপর তার সে বিষয়ের উপরে যখন সে জ্ঞানের বিষয় এইটাকে এটা থেকে এগুলো বাহ্য উদ্দীপক। এই উদ্দীপক থেকে ইন্দ্রিয় শক্তি কি করে, এই উদ্দীপক ইন্দ্রিয় শক্তির ওপর মানে এই কয়টির ওপর যখন প্রভাব ফেলে, তখন আমাদের কি তৈরি হয়, তখন আমাদের সংবেদন তখন আমাদের কি তৈরি হয়, সংবেদন তৈরি হয়। আর এই সংবেদন থেকে মানে বাইরের উদ্দীপক যখন আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের উপর প্রভাব বিস্তার করে বা প্রভাবিত করে বা অনুভূতির সৃষ্টি করে, তখন আমাদের যেটা হয় সেটা হচ্ছে সংবেদন। আর এই সংবেদন থেকে আমাদের অভিজ্ঞতামূলক অনুভব হয়। আর অভিজ্ঞতাবাদীরা বলছেন এই অভিজ্ঞতামূলক অনুভবই হচ্ছে জ্ঞান। তবে কান বললেন যে না, শুধুমাত্র অভিজ্ঞতামূলক অনুভব জ্ঞান হিসেবে আহ, প- বিবেচিত হতে পারে না, যদি না এখানে বুদ্ধির সহায়তা এরা না পায়। মানে বুদ্ধির মধ্যে আছে 12টি ক্যাটাগরি, বুদ্ধির 12টি ক্যাটাগরি যখন এই অভিজ্ঞতামূলক অনুভবের ওপর কি হবে, প্রয়োগ করা হবে, প্রয়োগ করলে তখন এই অভিজ্ঞতামূলক অনুভবটি কি হয়ে যাবে, এটা একটা জ্ঞানে রূপান্তরিত হবে। তাহলে জ্ঞানে রূপান্তরিত হওয়ার জন্য বুদ্ধির যে 12টি ক্যাটাগরি আছে, সেই 12টি ক্যাটাগরি অভিজ্ঞতামূলক আমাদের যে সেন্সেশন থেকে এম্পিরিক্যাল ইনটুইশন পেয়েছি, এই অভিজ্ঞতামূলক অনুভবের উপর কান্ট বললেন যে আমাদের বুদ্ধিতে থাকা 12টি ক্যাটাগরি এই অভিজ্ঞতামূলক অনুভবের উপর যখন আমরা অ্যাপ্লাই করব, তখনই সেটা জ্ঞানে পরিণত হবে, সঠিক জ্ঞানে পরিণত হবে। তো এই একটা জিনিস কি, এখন এই জ্ঞানের যে বিষয়, তুমি যখন ধরো একটা তরকারি রান্না করবে, তরকারি রান্না করতে হলে তরকারি রান্না করার জন্য প্রয়োজনীয় কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, কিছু উপাদান আছে। সেই উপাদানগুলো কি কি, যেমন আলু, পটল, হ্যাঁ, ঝাল, এগুলো হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। তা এই বিষয়গুলো মানে এলোমেলো অবস্থায় থাকে, কিন্তু তুমি যখন রান্না করবে তখন তুমি তখন কি করো, তুমি ওইগুলোকে একসাথে কম্বাইন করে সবকিছুকে সুন্দরভাবে মিশ্রণ করে তুমি একটা তরকারিতে পরিণত করতে পারো। তাহলে এইটা আমাদের এইটাও এরকম যে অভিজ্ঞতামূলক অনুভবটা ছিল অনেকটা জ্ঞানের মানে তোমার তরকারির যে উপাদান, ঠিক তেমন ভাবে জ্ঞানের উপাদান হিসেবে আমাদের অভিজ্ঞতামূলক অনুভবটা আমাদের মধ্যে আসে। আসার পরে কি করে, আমাদের যে 12টি ক্যাটাগরি রান্না করার মাধ্যমে যেমন হচ্ছে আমরা তরকারিটা পাই, হ্যাঁ, ওই ইনগ্রেডিয়েন্টস থেকে, ঠিক তেমন ভাবে ওই 12টি ক্যাটাগরি কি হয়, ওই ওই অভিজ্ঞতামূলক অনুভবের ওপর অ্যাপ্লাই করা হয়, হ্যাঁ, ওইটার উপরে কাজ করতে থাকে, কাজ করে সেটাকে একটা পূর্ণাঙ্গ জ্ঞানে পরিণত করে। হ্যাঁ, তো এখানে 12টি ক্যাটাগরির কথা হয়তো শুনেছো, কিন্তু জানো না, নাম জানো না। সেটা হচ্ছে আমরা বলতে পারি 12টি যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে যেগুলো আছে সেইগুলো হচ্ছে, আচ্ছা তোমরা কি বুঝতে পারছো, তোমরা কি বুঝতে পারছো, বোঝা জি যাচ্ছে? স্যার। সাইফুল বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এই 12টি ক্যাটাগরির মধ্যে রয়েছে পরিমাণ, গুণ, সম্বন্ধ, সম্ভাবনা। পরিমাণেরকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে, 3টি ভাগে ভাগ করা হয়েছে সমগ্রত্ব, বহুত্ব, একত্ব। আবার গুণকে 3টি ভাগে ভাগ করা হয়েছে সত্তা, অসত্তা, সীমাবদ্ধতা। সম্বন্ধকে 3টি ভাগে ভাগ করা হয়েছে দ্রব্য ও ধর্ম, কার্যকরণ এবং ক্রিয়া প্রতিক্রিয়া। এবং সম্ভাবনাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে 3টি ক্যাটাগরি, সেটা হচ্ছে সম্ভাব্যতা ও অসম্ভাব্যতা, অস্তিত্ব, অনস্তিত্ব এবং অনিবার্যতা ও অনিশ্চয়তা। এইভাবে 12টি ক্যাটাগরি যখন আমাদের ইন্দ্রিয় অনুভবের বাইরের যে সেন্সেশন, এই সেন্সেশন থেকে যে এম্পিরিক্যাল ইনটুইশন হয়, এটার উপরে যখন বুদ্ধির 12টি ক্যাটাগরি প্রয়োগ করা হয়, তখন অ্যাকচুয়ালি কি হয়, জ্ঞানে পরিণত হয়। তো কান্টের কান্ট কান্টের এই মতবাদকে বলা হয় যে তিনি জ্ঞান তত্ত্বের ক্ষেত্রে একটা বড় ধরনের একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন। যেমনটি
কোপার্নিকাস করেছিলেন। কোপার্নিকাসের আগে এক সময় ভাবা হতো যে টলেমির সূর্য কেন্দ্রিক মতবাদ, মানে পৃথিবী কেন্দ্রিক মতবাদ প্রচলিত ছিল, যে পৃথিবীর পাশেই সূর্য ঘোরে এবং আর্থ ইজ দ্য সেন্টার অফ ইউনিভার্স, এটা বিশ্বাস করা হতো। কিন্তু কোপার্নিকাস তখন তিনি কি করলেন, তিনি বললেন যে না, পৃথিবী ঘূর্ণায়মান, সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এভাবে তিনি যেমন বিজ্ঞানের ক্ষেত্রে যে বিপ্লব সাধন করেছিলেন, হ্যাঁ, তেমন ভাবে জ্ঞানের ক্ষেত্রে কান্টও আগে যে প্রচলিত ধ্যান ধারণা ভেঙে দিয়ে তিনি নতুন এক ধরনের, নতুন জ্ঞানের ক্ষেত্রে একটা নতুন মতবাদ উপস্থাপন করলেন। এবং এটাকে বলা হয় যে জ্ঞান জ্ঞান তত্ত্বে কান্টের কোপার্নিকীয় বিপ্লব। কান্ট অ্যাকচুয়ালি কি বলেছিলেন? কান্ট বলেছিলেন যে আহ, আমাদের জ্ঞান তত্ত্বের ধারণা ছিল বাহ্য জগৎ থেকে জ্ঞানের বিষয় আমাদের মনে প্রবেশ করে, তা বাহ্য জগতের বিষয়ের অনুরূপ হয়। অর্থাৎ প্রকৃতি যেভাবে মনের বিষয়কে, মনের কাছে বিষয়কে যেভাবে উপস্থাপন করে আমরা সেভাবেই জ্ঞান লাভ করতে পারি। কিন্তু কান্ট এখানে তিনি বললেন যে না, প্রকৃতির ওখান থেকে যেভাবে একটা বিষয় আমাদের মনে উপস্থাপিত হয় সেটা সম্পূর্ণ মানে হুবহু সেভাবে জ্ঞানটা তৈরি হয় না। কান্ট কি বললেন? কান্ট বলেছিলেন, কান্ট কি বলেছিলেন দেখো, কান্ট বলেছিলেন, কান্ট বলেছিলেন all our knowledge begins with experience। কান্ট কি বললেন? কান্ট বললেন যে all our knowledge all our knowledge begins with experience। আমাদের সকল জ্ঞানের যাত্রা শুরু হয় অভিজ্ঞতা থেকে, বাট ইট ডাজ নট ফলো, বা ইট ডাজ নট ফলো দ্যাট it arises from experience। জ্ঞান কান্ট কিন্তু এখানে একটা মূল্যবান কথা বললেন যে আমাদের সকল জ্ঞান শুরু হয় অভিজ্ঞতা দিয়ে, কিন্তু এটা দ্বারা এটা বোঝায় না যে এখান থেকে, অভিজ্ঞতা থেকেই আমাদের জ্ঞানের উৎপত্তি ঘটে। মানে আমাদের সমস্ত অভিজ্ঞতা জ্ঞান থেকে, মানে জ্ঞান, আমাদের সমস্ত জ্ঞান অভিজ্ঞতা থেকেই শুরু হয়। কিন্তু আমাদের এই অভিজ্ঞতামূলক অনুভবের উপর বুদ্ধির শক্তি 12টি ক্যাটাগরি প্রয়োগের মাধ্যমে জ্ঞানের নিশ্চয়তা লাভ করা যায় এবং জ্ঞানের রূপটা তৈরি হয়। তো অভিজ্ঞতার আগেই মন আগে থেকে প্রস্তুত থাকে। আমাদের সংবেদন শক্তি অবভাষিক জগতে যখন প্রয়োগ করা হয় তখন কতগুলো বিক্ষিপ্ত অনুভব আমরা লক্ষ্য করি, অ্যানোমালি অনুভব। এগুলো, এই অনুভবগুলো নিতান্তই বিশৃঙ্খল থাকে এবং বিক্ষিপ্ত অসমন্বিত অবস্থায় থাকে। তো এই বোধ শক্তির মধ্যে যে প্রকারগুলো আছে, যে 12টি ক্যাটাগরির কথা বললাম, এই 12টি ক্যাটাগরির কাজ হলো এই যে আমরা আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে যে ইন্দ্রিয় অনুভব প্রকৃতি থেকে পেয়েছি, সেই বিশৃঙ্খল, অসমন্বিত, বিক্ষিপ্ত ইন্দ্রিয় অনুভবগুলোকে আকার প্রদান করে হচ্ছে আমাদের ওই বুদ্ধির প্রকার, যেটাকে 12টি ক্যাটাগরি বা বৌদ্ধিক 12টা প্রকার বলা হচ্ছে। বোধ শক্তি আর বিভিন্ন প্রকার প্রয়োগ, শক্তির প্রয়োগ করে, ওই 12টি ক্যাটাগরির প্রয়োগ করে বিশৃঙ্খল অনুভবগুলোকে আমরা সমন্বিত এবং সুনির্দিষ্ট বিষয়কেন্দ্রিক জ্ঞানে পরিণত করতে পারি। এখন বৌদ্ধিক প্রকারগুলো হচ্ছে সংশ্লেষণাত্মক এবং অভিজ্ঞতাপূর্ণ। তো অভিজ্ঞতা পূর্ব বলতে কান বুঝিয়েছেন যে এখানে যেটা আমাদের অভিজ্ঞতা, যে বিষয়টিকে আমরা অভিজ্ঞতায় পাই না সেটাকে বলা হয়েছে অভিজ্ঞতা পূর্ব।